কৃষ্ণ। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিনে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা ইসকন নামহাটি নিজের পক্ষ থেকে আপনাদের চলে এসেছি কালকে যেখানে আপনাদের পরিক্রমা শেষ হয়েছিল, সেই রাজাপুর জগন্নাথ ধামে। তো আমরা এখন জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এখান থেকে আজকে দ্বিতীয় দিনের পরিক্রমা শুরু হবে। একটু পরে আমরা এখানে এখন মঙ্গল আরতি হচ্ছে, তুলসী আরতি হচ্ছে, তারপরে এই দিনের সূচনা দেওয়া হবে। আজকে সারাদিনের পরিক্রমা কোথায় কোথায় যাবে, কি আপনারা দর্শন করবেন, সেই সমস্ত সূচনা দেওয়ার পরে আমরা আজকে এখানে সামনে জলঙ্গি নদী আছে, জলঙ্গি নদী পেরিয়ে আমরা যাব সুবর্ণ বিহার। তার সঙ্গে থাকুন, চোখ রাখুন ইসকন নামহাটি নিউজে। হরে কৃষ্ণ। এখান থেকে আমরা তাড়াতাড়ি রওনা দেব, কারণ সারা রাস্তায় দৌড়োদৌড়ি, ঘাটে এসে গড়াগড়ি। তা ওখানে ঘাট পার হতে হবে, একটু পরে যেই ঘাট পার হতে হবে। যে আগে যাবে সেও পার হবে, যে পরে যাবে সেও পার হবে, যে ঠেলাঠেলি করবে সেও পার হবে, যে শান্তভাবে সাধুর মতন দাঁড়িয়ে থাকবে আস্তে আস্তে যাবে সেও পার হবে। সব জীব হইল পার প্রেমেরও বাতাসে, সব জীব পার হবে। কি বিশ্বাস আছে কি নেই? আমরা এখান থেকে পার হয়ে ওপারে যাব সুবর্ণ বিহার, যেখানে সত্যযুগে রাজা সুবর্ণ সেন রাজত্ব করতেন। সেই সত্যযুগে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছিলেন। মহারাজের মুখ থেকে বিস্তারিত শ্রবণ করবেন। সেখান থেকে পঞ্চাননতলা হয়ে নৃসিংহপল্লীতে আবার নৃসিংহদেবের কথা হবে। তারপরে আমরা চলে যাব কোথায়? ঘোড়ামারার মাঠ, অর্থাৎ সেই মাঠে আমাদের রাত্রি যাপনের ব্যবস্থা থাকবে। হরে কৃষ্ণ। আমার নাম মিত্রবৃন্দা কৃষ্ণশক্তি দেবী দাসী। আমি বাংলাদেশ ঢাকা থেকে এসেছি। আমি 2026 সালে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করেছি নিত্যানন্দ গ্রুপে। 2026 সালে আমি এই বছরই প্রথম পরিক্রমায় এসেছি। তো পরিক্রমাতে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। প্রভুদের জন্য এক পাশে থাকার ব্যবস্থা, মাতাজিদের জন্য আরেক পাশে থাকার ব্যবস্থা, এবং অনেক সুন্দর ওয়াশরুম, এবং সবথেকে বড় বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন। এবং আমরা পরিক্রমা করছি হরিনাম কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদের অনেক 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 ভালো লাগবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে
লীলাভূমি, সেই নবদ্বীপ মণ্ডল যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদবৃন্দ এত সুন্দরভাবে ওনাদের বিভিন্ন লীলা এবং যে ভক্তদের প্রতি তার করুণার প্রকাশ, ভগবানের রাধারানীর নিজ হস্তে তৈরি এই নবদ্বীপ ধাম, সেই ধামের লীলা মহিমা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সমস্ত মহারাজগণ আমাদের সামনে তুলে ধরছেন এবং আমরা প্রতিনিয়ত সেগুলা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং মনে হচ্ছে এরকমটাই ফিল হচ্ছে যে মহাপ্রভু স্বয়ং আমাদের সাথেই আছেন এবং আমরা এখানে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি 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 বল হরি বল হরি বল আমরা জগন্নাথ মন্দির থেকে বাইর হয়ে সরস্বতী নদী পার হয়ে এখন সুবর্ণ বিহারের দিকে আমরা রওনা দিয়েছি। ওখানে মহারাজ অপেক্ষা করছেন, সেখানে তিনি হরিকথা পরিবেশন করবেন। তারপরে আমরা পঞ্চবক্র শিবের সেখানে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে ঘোড়া মারার মাঠে আজকের গিয়ে অবস্থান করব। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এখানকার কথা হলো তো, তাই এখানে আপনারা জানতে পারলেন সেই যে রাজা কি সুবর্ণ সেন, তার দৈববাণী হয়েছিল, তুমি মহাপ্রভু যখন এই কলিযুগে এখানে অবতীর্ণ হইবেন, সেকালে তুমি নবদ্বীপ ধামে আবার মানব জীবন প্রাপ্ত হয়ে যাবে এবং তোমার নাম হবে কি বুদ্ধিমন্ত খান, এবং তুমি মহাপ্রভুর অনেক সেবা করবার সুযোগ প্রাপ্ত হয়ে যাবে, সেবা করবে। তাই মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার কিছুকাল পূর্বেই এই সুবর্ণ সেন রাজা এই নবদ্বীপ ধামে তার মানব জীবন তিনি প্রাপ্ত হয়ে গেলেন এবং তার নাম হলো কি বুদ্ধিমন্ত খান। বাল্যকাল থেকেই তিনি মহাপ্রভুর এই যে নদিয়া লীলা তার সমস্ত কিছু তিনি দেখলেন, বুঝতে পারছেন তো। তারপর কি হলো, মহাপ্রভু অনেক সেবা করলেন। মহাপ্রভু যখন ওই যে কালকে আপনারা বসেছিলেন মনে আছে, প্রভুপাদের সমাধিপীঠে আমি বলছিলাম যে মহাপ্রভু প্রথম এই বঙ্গদেশে বাংলায় নাটক অভিনয় করে উনি করেছিলেন। তো নাটক অভিনয় করতে গেলে অনেক সাজ পোশাকের দরকার হয়। এই বুদ্ধিমন্ত খান সেই সমস্ত কিছু অর্থ ব্যয় করে সেই সাজ পোশাক কিনে দিয়েলেন, এবার সেবা করলেন। আর কি সেবা করলেন, চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিবাহ করবেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে, তার বিবাহের সম্বন্ধ পাকা হয়ে গেল।
তখন মহাপ্রভুর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী একত্রে মিলিত হয়ে তারা তখন আলোচনা করছিলেন যে নিমাই পণ্ডিতের বিবাহটা হবে, এটা কীরকম ভাবে এই যে ঘুমিয়ে পড়ছে। হরে কৃষ্ণ। তখন কি হলো, সেই সভাতে এই বুদ্ধিমন্ত খান বললেন যে এই নিমাই পণ্ডিতের বিবাহটা এমন ঐশ্বর্যপূর্ণভাবে হতে হবে যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে হবে। এই বাম নাই আমতে হবে না, টুকটাক একটু বাজতে বাজতে চলে যাবে, ওরকম না। বা রাজার ছেলে যখন বিয়া করে যেরকমভাবে হয় সেরকমভাবে হবে, আর এর যত অর্থ লাগে সব আমি দেব, আমার দায়। তখন অন্যরা বাড়ি তুমি একা কেন দিবে, আমরা কিছু দিব না, আমরাও দিব। তখন এইভাবে নিমাই পণ্ডিতের এই যে বিবাহ মহা ঐশ্বর্যপূর্ণভাবে হয়েছিল। তো বিবাহের আর আগের দিন কি করা হয়, অধিবাস হয়। সেই অধিবাস অনুষ্ঠানে যত লোক সেখানে এসেছিল, অধিবাস অনুষ্ঠানে কি হয়, গুয়া পান বিতরণ হয়, সন্দেশ কলা বিতরণ হয়, বোঝা গেল। তখন কি হলো, এত ব্রাহ্মণদেরকে এত গুয়া পান বিতরণ করছে, অনেক ব্রাহ্মণেরা একবার নিয়ে আরেকবার নিচ্ছে। মহাপ্রভু আজ্ঞা করলে যে যতবার চায় তাকে ততবার এই গুয়া পান দাও, যত সন্দেশ কলা চায় তত সন্দেশ কলা বিতরণ করো, বোঝা গেল। তখন অন্য লোক যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তখন বলা বলি করলেন, এই নিমাই পণ্ডিতের বিবাহে অধিবাসের দিনে যেই ব্যয় হলো তাই যারাই 4-5টা বিয়ে হয়ে যায়, বোঝা গেল, এত অর্থ ব্যয় হয়েছিল। তারপরে মহাপ্রভু যখন পরের দিন বিবাহের দিন সন্ধ্যাবেলা একটু আগে এই পালকি করে দোলায় চড়ে শ্বশুরবাড়ি যাবেন বিবাহ করতে, তখন সেখানে কি ছিল, তখন ইলেকট্রিক লাইট ছিল না, কিন্তু ঝরু লণ্ঠনের ব্যবস্থা ছিল। তার পালকির আগে পিছে সে ঝরু লণ্ঠন ধরা হলো অনেক নর্তক ভাট বাদ্যকর এত আগে পিছে বাদ্য বাজনা বাজাইতে লাগিল যে সমস্ত লোকেরা দেখে তো অবাক হয়ে গেল, যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে, বুঝা গেল। ঠিক আছে, এইরকমভাবে এই বুদ্ধিমন্ত খান তার সেবা করলেন। তারপরে মহাপ্রভু যখন 24 বছর শেষে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হলেন, তার 2 বছর পরের থেকেই আমাদের এই বঙ্গদেশে মহাপুরু যত পারিষদ ভক্ত ছিল তারা প্রতি বছরেই শিবানন্দ সেনের পরিচালনায় সেই নীলাচলে যেতেন। মহাপ্রভু তাদেরকে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করতেন, জগন্নাথের রথযাত্রার অগ্রে নৃত্য কীর্তন করতেন। তারপরে সেই সমস্ত ভক্তরা 4 মাস নীলাচলে থাকতেন, কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে ভক্তদের বিদায় দিতেন। তাই প্রতি বছরই এই বুদ্ধিমন্ত খান ভক্তগণের সাথে নীলাচলে যেতেন, মহাপ্রভু লীলা দেখতেন, বুঝতে পারছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে কি হলো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুবার যখন চৈতন্য মঠ স্থাপনা করলেন, তখন তিনি ভারতবর্ষে সর্বত্র 64টা গৌরীয় মঠ স্থাপন করলেন। এবং তার ইচ্ছা ছিল এই যে নবদ্বীপে 9টা দ্বীপে প্রত্যেকটা দ্বীপে একটা করে গৌরীয় মঠ হবে। তখন এই গুদ্রুম দ্বীপে গৌরীয় মঠ কোথায় হবে, তখন তিনি এই জায়গাটাকে পছন্দ করলেন, এইখানে গৌরীয় মঠটা হবে। তখন এখানে কোনো লোকজন আসতো না, কেয়া গাছের বাগান ছিল, শিয়াল বিষাক্ত সাপ এখানে বাস করত। তিনি এই জায়গাটা দেখে বুঝতে পারলেন এইটাই ছিল সুবর্ণ সেনের রাজধানী। এই জায়গার মালিক কে আসে, তার সঙ্গে দেখা করলেন যে এই জায়গাটা আমাকে দেন, আমি এখানে গৌরাঙ্গ মহাপুরুর জন্য একটা মঠ নির্মাণ করব, মন্দির নির্মাণ করব। এই কথা শুনে সেই লোকটা তো অবাক হয়ে গেল যে আপনি এই জায়গাটা কেন চাইছেন, এর আশেপাশে আমার অনেক ভালো জায়গা আছে, আমি সেটা দেব। তখন প্রভুপাদ বলছেন কি না, আমার এই জায়গাটাই চাই, বুঝতে গেল। তখন তিনি দিয়ে দিলেন। তখন এই জায়গাটাতে কেয়া গাছের বাগান ছিল, শিয়াল সাপ বাস করত, সমস্ত কিছু কেয়া গাছ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সাপ শিয়াল এখান থেকে ভেঙে গেল। তারপরে যখন এখানে এই মন্দির নির্মাণ করবেন, তখন সেই যে সত্যযুগের সুবর্ণ সেন রাজার যে নিদর্শন পাথরের পিলার এখানে পাওয়া গেছে। এই যে তুলসী বেদিটা আছে তার উত্তর পাশে আপনারা দেখতে পাবেন অনেক লোক দাঁড়ায় আছে হাতে ধরে, এখানে নিদর্শনগুলো আছে। তো যাই হোক, তো এই হচ্ছে এইভাবে এখানে এই সুবর্ণ বিহার গৌরীয় মঠ এখানে গড়ে উঠেছে, চৈতন্য মঠের আন্ডারে আছি। হরে কৃষ্ণ। আমরা প্রতি বছরই এখানে আসি, বুঝতে পারছেন। তো এই যে স্থানটা আপনারা বসে আছেন মহত্বপূর্ণ, এইখানেই মহাপ্রভু সবার সাথে হঠাৎ আবির্ভূত হয়ে নৃত্য করেছেন, নিতাই গর্বে আনন্দে। এতক্ষণ হলো এখানকার কথা।
আপনারা গদ্রুম দ্বীপে আছেন। তো আমি এতক্ষণ যা বললাম তার উপরে কোনো কারো প্রশ্ন আছে থাকলে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, তো বলো। না না না, এই প্রশ্নটা অনেকেই করে। তার খান টাইটেল বা খা টাইটেল যে শুধু মুসলমানদের তা নয়। কুলিন গ্রামবাসী গুণরাজ খান, হিন্দু সত্যরাজ খান, আমাদের হিন্দুদের ভিতরে অনেকেরই এই খান টাইটেল আছে। আমাদের উত্তর দিনাজপুরে গৌরপদ খা, মহাদেব খা, আমাদের নামহট্টের ভক্ত আছে, বুঝতে পারছি। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, ইসকন নামহট্ট নিউজে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখলেন আমরা সুবর্ণবিহার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন পঞ্চাননতলা, এবং এই পঞ্চাননতলাতে এসে আমরা আজকে সকালের প্রাতঃকালীন মহাপ্রসাদ পেলাম, এবং মহাপ্রসাদ পেয়ে এখন আমরা পঞ্চাননতলা দর্শন করে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব নৃসিংহপল্লী, এবং সেখানে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো ভগবান নরসিংহদেব। নৃসিংহপল্লী হচ্ছে সেই স্থান যেখানে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পরে এসে হস্ত ধৌত করেছিলেন। হরে কৃষ্ণ। বলে সামনের বছর আপনি আপনার পরিবার সকলে আসবেন তো? হ্যাঁ, অবশ্যই আসবো। ভগবান কৃপা করলে অবশ্যই সকলে আসবো। আসার তো ইচ্ছা রয়েছে সবসময়। হ্যাঁ, জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এইখানে অনেক কাল এই জায়গাটা এমনি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কেউ জানতো না একটা সময় ছিল। তো এখানে আশেপাশে কোনো গ্রামের একজন গোয়ালা এতদ অঞ্চলে গাভী চড়াতে আসত। তো তার একটা খুব দুগ্ধবতী গাভী ছিল, অনেক দুধ দিত। তো গোয়ালা কয়েকদিন থেকে লক্ষ্য করলেন সে গাভীটা আর আগের মতো দুধ দিচ্ছে না, বুঝতে পারছেন? তখন কি ব্যাপার, কেন এরকম হলো, হঠাৎ করে কোনো কারণ খুঁজে পেলেন না। তারপরের দিন তিনি যখন গাভী চড়াতে এলেন তখন তিনি ভালো করে লক্ষ্য করলেন যে গাভীটা কোথায় যায়, কি করে। তখন তিনি দেখলেন গাভীটা তার দলবল ছেড়ে একটা জায়গায়, মানে এইখানে চলে এলো। আর এখানে এসে যখন দাঁড়ালো তার বাট থেকে স্বাভাবিকভাবে
দুধ ঝরে মাটির উপর পড়তে লাগলো। হরে কৃষ্ণ। তখন গোয়ালা তো অবাক হয়ে গেল। সে তখন ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে এই বিষয়ে আলোচনা করলেন যে এর কারণটা কি হতে পারে। তখন সেই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা বললেন, নিশ্চয়ই যেখানে ওই দুধ দিয়েছে তার নিচে কোনো দেবতার অধিষ্ঠান আছে। হ্যাঁ, তখন তারপরের দিনে তিনি লোকজন নিয়ে এসে আস্তে আস্তে মাটি যখন সরাচ্ছিলেন, তো মাটির নিচরে এই নৃসিংহদেবকে প্রাপ্ত হয়ে গেলেন। এইভাবে নৃসিংহদেব এখানে অধিষ্ঠিত হইলেন। হরে কৃষ্ণ। তারপরে এখানে কৃষ্ণনগরের রাজা, হরে কৃষ্ণ, এখানে এই মন্দির করলেন এবং এই ব্রাহ্মণের দ্বারা এর সেবা প্রকাশ করলেন, সেবা নিযুক্ত হয়ে গেল। হরে কৃষ্ণ। এবং এইভাবে এখানে এই সেবা পূজা চলতে লাগলো, বহু মানুষ আসতে লাগলো। তো আমি যখন এখানে পশু মাস এসেছিলাম 1980 সালে প্রথম এসেছি, কত 46 বছর আগে। তখন শুধু এই মন্দিরটা ছিল, এই নাথ মন্দিরটা ছিল না। তারপর আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘেতে ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট প্রবাদ করে গেছেন। প্রথমে এই নাথ মন্দিরের যে উত্তরের অংশটা ওইটা করলো, তার কয়েক বছর পরে আবার এই অংশটা করেছে। এই যে এখানে বোর্ড লেখা আছে, ভক্তি বেদান্ত সেবী চ্যারিটি ট্রাস্টের দ্বারা এই নাথ মন্দির নির্মাণ হয়েছে। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা পরিক্রমা করতে করতে এখন আসলাম ঘোড়ামারা মাঠে। আমাদের এর আগে আপনারা গেছিলেন নৃসিংহপল্লী, নৃসিংহদেবের দর্শন করলেন। নৃসিংহদেবের দর্শন করে ওখানে সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে আচমন করে স্নান করে তারপর আপনারা হাঁটতে হাঁটতে চলে আসলেন এখন এই যে ঘোড়ামারা মাঠ ক্যাম্পে। এখানে আজকে রাত্রি বাস হবে। তা আপনি দেখতে পাচ্ছেন ভক্তরা আসছে এবং এই যে প্রখর রোদ, এই রোদের মাথার মধ্যে এসে সব ব্যাগ খুঁজছে। কি সুন্দর দেখুন, এয়ারপোর্টের মতো যেরকম ব্যাগ রাখা থাকে সেরকম সুন্দর লাগেজ সারি সারি দিয়ে রাখা আছে। পুরুষদের লাগেজ একদিকে, প্রভুজিদের লাগেজ একদিকে, তারপরে এই যে মাতাজিদের লাগেজ আরেক দিকে রাখা আছে সুন্দর। এখন সবাই খুঁজছে, খুঁজে খুঁজে মাথায় করে সবাই নিয়ে যাচ্ছে লাগেজ। হ্যাঁ, খুব সুন্দর। আবার সবাইকার জন্য রুমের ব্যবস্থা করা হয়েছে, স্নানের ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। তো আপনারা আসুন, আজকে এখানে ঘোড়ামারা মাঠে ক্যাম্পে থাকবে সবাই ভক্তরা, এবং কালকে সকালে এই ঘোড়ামারা মাঠ থেকে আবার কালকের পরিক্রমা শুরু হবে। হরে কৃষ্ণ। সঙ্গে থাকুন, চোখ রাখুন ইসকন নামহট্ট নিউজে আমাদের সাথে। Thank you.